আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে দুটি অনুগল্প পড়ে শোনাবো। প্রথম গল্পের নাম পুরনো বাড়ি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় গল্পের নাম চুরি করা কদাচ উচিত নয়, লিখেছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে বন্ধুরা, প্রথম গল্পটা পড়া শুরু করি। গল্পের নাম পুরনো বাড়ি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক কালের ধনী গরিব হয়ে গেছে তাদের ওই বাড়ি। দিনে দিনে ওর উপরে দুঃসময়ের আঁচড় পড়েছে। দেয়াল থেকে বালি খসে পড়ে, ভাঙা মেঝে নখ দিয়ে খুঁড়ে চড়ুই পাখি ধুলোয় পাখা ঝাপড় দেয়। চণ্ডীমণ্ডপে পায়রাগুলো বাদলের ছিন্ন মেঘের মতো দল বাঁধল। উত্তর দিকের এক পাল্লা দরজা কবে ভেঙে পড়েছে কেউ খবর নিলে না। বাকি দরজাটা শোকাতুরা বিধবার মতো বাতাসে ক্ষণে ক্ষণে আছাড় খেয়ে পড়ে, কেউ তাকিয়ে দেখে না। 3 মহল বাড়ি, কেবল 5টি ঘরে মানুষের বাস, বাকি সব বন্ধ। যেন 85 বছরের বুড়ো, তার জীবনের সবখানি জুড়ে সেকালের কুলুপ লাগানো স্মৃতি, কেবল একখানিতে একালের চলাচল। বালি ধসা ইট বের করা বাড়িটা তালি দেওয়া কাঁথা পরা উদাসীন পাগলার মতো রাস্তার ধারে দাঁড়িয়ে, আপনাকেও দেখে না, অন্যকেও দেখে না। একদিন ভোররাত্রে ওই দিকে মেয়ের গলায় কান্না উঠল। শুনি বাড়ির যেটি শেষ ছেলে, শখের যাত্রায় রাধিকা সেজে যার দিন চলত, সে আজ 18 বছর বয়সে মারা গেল। কদিন মেয়েরা কাঁদল, তারপরে তাদের আর খবর নেই। তারপরে সকল দরজাতেই তালা পড়ল। কেবল উত্তর দিকের সেই একখানা অনাথা দরজা ভাঙেও না, বন্ধও হয় না। ব্যথিত হৃৎপিণ্ডের মতো বাতাসে ধড়াস ধড়াস করে আছাড় খায়। একদিন সেই বাড়িতে বিকেলে ছেলেদের গোলমাল শোনা গেল। দেখি বারান্দা থেকে লাল পেড়ে শাড়ি ঝুলছে। অনেক দিন পরে বাড়ির এক অংশে ভাড়াটে এসেছে। তার মাইনে অল্প, ছেলে মেয়ে বিস্তর। শ্রান্ত মা বিরক্ত হয়ে তাদের মারে, তারা মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদে। একটা আধা বয়সী দাসী সমস্ত দিন খাটে আর গৃহিণীর সঙ্গে ঝগড়া করে, বলে চললুম, কিন্তু যায় না। বাড়ির এই ভাগটায় রোজ একটু আধটু মেরামত চলছে। ফাটা সার্সির উপর কাগজ আঁটা হলো, বারান্দায় রেলিংয়ের ফাঁকগুলোতে বাখারি বেঁধে দিলে, শোবার ঘরে ভাঙা জানলা ইট দিয়ে ঠেকিয়ে রাখলে, দেয়ালে চুনকাম হলো, কিন্তু কালো ছাপগুলোর আভাস ঢাকা পড়ল না। ছাদে আলসের পরে গামলায় একটা রোগা পাতাবাহারের গাছ হঠাৎ দেখা দিয়ে আকাশের কাছে লজ্জা পেলে। তার পাশেই ভিত ভেদ করে অশ্বত্থ গাছটি সিধে দাঁড়িয়ে, তার পাতাগুলো এদের দেখে যেন খিলখিল করে হাসতে লাগলো। মস্ত ধনের মস্ত দারিদ্র্য, তাকে ছোট হাতের ছোট কৌশলে ঢাকা দিতে গিয়ে তার আব্রু গেল। কেবল উত্তর দিকের উজাড় ঘরটির দিকে কেউ তাকায় না। তার সেই জোড় ভাঙা দরজা আজও কেবল বাতাসে আছড়ে পড়ছে, হতভাগার বুক চাপড়ানির মতো। এবার বন্ধুরা, তোমাদেরকে দ্বিতীয় গল্পটা পড়ে শোনাচ্ছি। গল্পের নাম চুরি করা কদাচ উচিত নয়, লিখেছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একদা একটি বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। অতি শৈশবকালে ওই বালকের পিতামাতার মৃত্যু হয়। তাহার মাসি লালন পালন করিয়াছিলেন। তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভুবন, তুমি এই পুস্তক কোথায় পাইলে? সে কহিল, বিদ্যালয়ের এক বালকের পুস্তক। তিনি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়া আনিয়াছে, কিন্তু তিনি পুস্তক ফিরিয়া দিতে বলিলেন না এবং ভুবনকে শাসন বা ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করত। এইরূপে ক্রমে ক্রমে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে। কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকেই সন্দেহ করিত। যদি ভুবন অন্য লোকের বাটিতে যাইত, পাছে সে কিছু চুরি করে, এই ভয়ে তাহারা অত্যন্ত সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। কিছুকাল পরে ভুবন চোর বলিয়া ধরা পড়িল।
সে বহুকাল চোর হইয়াছে এবং অনেকের অনেক দ্রব্য চুরি করিয়াছে, তাহা প্রমাণ হইল। বিচারকর্তা ভুবনের ফাঁসির আজ্ঞা দিলেন। তখন ভুবনের চৈতন্য হইল। যে স্থানে অপরাধীদের ফাঁসি হয় তথায় লইয়া গেলে পর ভুবন রাজপুরুষদিগকে কহিল, তোমরা দয়া করিয়া এ জন্মের মতো একবার আমার মাসির সঙ্গে দেখা করাও। ভুবনের মাসি ওই স্থানে আনিত হইলেন এবং ভুবনকে দেখিয়া উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে তাহার নিকটে গেলেন। ভুবন কহিল, মাসি, এখন আর কাঁদিলে কি হইবে? নিকটে আইস, কানে কানে তোমায় একটি কথা বলিব। মাসি নিকটে গেলে পর ভুবন তাহার কানের নিকট মুখ লইয়া গেল এবং জোরে কামড়াইয়া দাঁত দিয়া তাহার একটি কান কাটিয়া লইল। পরে ভর্ৎসনা করিয়া বলিল, মাসি, তুমিই আমার এই ফাঁসির কারণ। যখন আমি প্রথম চুরি করিয়াছিলাম তুমি জানিতে পারিয়াছিলে। সে সময়ে যদি তুমি শাসন ও নিবারণ করিতে, তাহা হইলে আমার এ দশা ঘটিত না। তাহা করো নাই, এজন্য তোমার এই পুরস্কার। বন্ধুরা, তোমাদের গল্প দুটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।